এনসিপির তো নিজস্ব কোনো আদর্শিক অবস্থান তারা তৈরি করতে, বা ওরা একটা স্বপ্নবাস তরুণী, তারা চেয়েছিল যে বাংলাদেশের প্রচুর মানুষ, তাদের ফ্যান ফলোয়ার ছিল। এখনো আপনি যদি হাসনাতের একটা স্ট্যাটাস দেয় বা একটা ইয়ে করেন, তাতে কোনো কিছু লেখে, তাতে বা নাহিদ যেটা লেখে, এদের প্রত্যেকটা লেখার পিছনে দেখবেন 60-70, 1 লাখ 1.5 লাখ, মানে মানুষ তাদেরকে আসলে পছন্দ করে। সত্যি মানুষ চায় যে একটা সাধারণ ঘরের মানুষ নেতৃত্বে যাচ্ছে, সাধারণ ঘরের ছেলে সে সামনে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা দেখতে চায়। এই জায়গাতে জামাত বুঝতে পেরেছে যে জামাত বেসিক্যালি একটা এলিট ক্লাব, শিক্ষিত মুসলিমদের একটা ক্লাব ছিল। আপনি যদি সেই মওদুদিকে দেখেন 1941-এ, উনি ওই এলিট ক্লাবই করেছিলেন, এবং এলিট ক্লাব করে উনি মোজাদ্দেদ মনে করতেন নিজেকে, এবং সেই জায়গা থেকে তাই সেই এলিট ক্লাবই উনি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। ওয়ারাজ একদম গণমানুষের, যে মানুষটা রিকশাওয়ালার সঙ্গে বসে খেতে পছন্দ করে, সেই ছেলেটা, এরকম হাসনাত আব্দুল্লাহ বা নাহিদরা, এরা যখন একসাথে একটা দল গঠন করেছে, তাদের ঘাড়ে উঠাই কিন্তু সব কাজগুলো তারা করেছে। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটা হাসনাতরা যখন এটা শুরু করলো, এটা পুরাটা ক্রেডিটটা, বা এই যে নিজামীর বাংলায়, গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বা বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, বা এই যে বয়ানগুলো, এগুলো কোত্থেকে আসলো? এরা আন্দোলনটা করলো, পুরাটা সব কিছু মোটামুটি সাকসেস হচ্ছে। ওই আন্দোলনটা শাহবাগে নিয়ে একটা প্রতি শাহবাগ তৈরি করলো, প্রতি বিপ্লবের মতো। এতে করে যেটা হলো, আমরা একই সঙ্গে দেখলাম যে পুরা হাসনাত এবং নাহিদ, এদের রাজনৈতিক একটা দন্যতা দেখা গেল, একই সঙ্গে ব্যর্থতা দেখা গেল। একই সঙ্গে জামাত তার যে এজেন্ডাটা করতে চেয়েছিল, দেখাতে চেয়েছিল যে আসলে এরাই আমাদের ডালপালা, গাছপালা, পশু পাখির মতো হয়ে আছে, ঠিক ওই বয়ানটা তারা তৈরি করে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ আমরা যারা রাজনীতি নিয়ে একটু চিন্তা ভাবনা করেছি বা তাদের কাছ থেকে দেখার চেষ্টা করেছি, আমরা ভেবেছিলাম যে তারা নিজেদের একটা স্বকীয় রূপে তারা আসবে। সেটা কেন করতে পারেনি? আওয়ামী লীগ আবার গোপনে ঢুকে পড়ে রিভলভ করবে, এরকম ভাবে ফিরবে হয়তো, সেই আশঙ্কা কি আপনি দেখছেন? আমি সেটা যাওয়ার আগে আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলি, যে জামাত আপনার সামনে কি করতে পারে। সাইমুন ভাইয়ের প্রশ্ন কথার প্রেক্ষাপটে বলছি, আপনাকে জামাত সবসময় একটা বাইনারি তৈরি করে দেবে। অর্থাৎ আপনি যখনই নারী প্রসঙ্গে আসবেন, সে আপনার সামনে এমন একটি তথ্য হাজির করবে যাতে করে আপনি খুব সতর্কভাবে কথা যদি না বলেন, আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। অর্থাৎ নারী নাচবে কি নাচবে না, সেই প্রশ্নটা হচ্ছে যে নারীকে আসলে, নারীর যে স্বাধীনতার যে জায়গাটা, আপনি সেটা নিশ্চিত না করে নাচের জায়গায় চলে যাচ্ছেন। আমি বারবার বলছি যে ধর্মের বিষয়টা বাংলাদেশের মানুষের কাছে খুবই সেন্সিটিভ। আপনি যখনই এটা নিয়ে বেশি আলোচনা করবেন, তখন ঠিক ভারতের মতো প্রশ্ন চলে আসবে। আমি বলতে চাই না সেখানে, আমি বলতে চাই যে নারীদের অংশগ্রহণ ডিসিশন মেকিংয়ে প্রত্যেকটা ক্ষেত্রে, পরিবারে যেরকম আমরা নারীকে গুরুত্ব দিয়ে সবসময় সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটাই যেন আমাদের রাজনীতি, আমাদের পরিসর এবং গণপরিসরে সেখানে সবখানে, সেটা নিশ্চিত করাটা জরুরি রাজনৈতিক দলগুলোতে। কেবল নারীকে নাচতে দেওয়া বা রাজনীতিতে আনাটাই একমাত্র বিষয় নয়, তার অংশগ্রহণটা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আওয়ামী লীগের যে প্রশ্নটা আমি বলছি, যে আওয়ামী লীগ দেখেন 71-এর পরে গোলাম আজম তার বইতে লিখতেন যে ওনারা যে ফ্রাস্ট্রেশনের ভিতরে ছিলেন, তারা তো তাদের ডিসিশন নিয়েছিলেন এবং তারা হেরে গেছেন সেই আইডিয়ার কাছে, মানে গ্রেটার অখন পাকিস্তানের যে আইডিয়া, হ্যাঁ, যে এখন ভারতের জায়গায় এখন পাকিস্তান, তো সেই আইডিয়া তো ফল করলো। তখন তারা কিভাবে রিয়াক্ট করলেন? তারা ভাবলেন যে এই জিনিসটাকে আমাদেরকে নিতে হবে, চুপ থাকতে হবে, আমরা বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে পেনিট্রেশন করব। এখন আওয়ামী লীগের সামনে সেইটা একটা সম্ভাবনা। কারণ আওয়ামী লীগ তো আমি দেখতেই পাচ্ছি, যে মানুষগুলো ধরেন 2 দিন আগেও আওয়ামী লীগের হয়ে কথা বলতো, সেই মানুষগুলো তো এই সরকারের সময় বেশ ভালো আছে। আমি এরকম অনেককে দেখি এবং আশ্চর্য হয়ে যায় তাদের মুখের দিকে তাকিয়ে, যারা কয়েকদিন আগে আওয়ামী লীগের জন্য ব্যাটিং করেছে, আওয়ামী লীগের কাছে আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছে আমরা রাষ্ট্রবিরোধী সাংবাদিক, তারা এখন এই সরকারকে সার্ভ করছে। তো এইটা আপনি দেখছেন না যে পেনিট্রেশন, এবং এরা যেটা করবে লং টার্ম খেলবে, দীর্ঘমেয়াদে চুপ থাকবে। ভাই এখন স্রোতের সাথে, মানে আমি আওয়ামী লীগের ছাত্রলীগের একজনের সাথে কথা বলছিলাম, সে এখন যুবলীগ করে, সে বললো যে ভাই যেদিকে হাওয়া সেদিকে ছাতা ধরাই এখন আমাদের কাজ। সো এটাই আমি বলছি যে এটা সম্ভব, তারা চুপ থাকবে দীর্ঘমেয়াদে। কিন্তু জামাতের জন্য যে ভয়ের বিষয়, জামাত যে জিনিসটা বুঝতে পারছে না, জামাতের ভেতরে যে হিজবুত তাহরির একইভাবে ক্ল্যান্ডেস্টাইন অপারেশন করবে না, যেটা
জামাত যেটা করেছে ছাত্রলীগের ভিতরে শিবির যেরকম ভাবে যে পালাই থেকে এখন তারা প্রকাশ পাচ্ছে, আমি ধারণা করি এটা আমি বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো এখন পাচ্ছি যে তারা একই মডেলে যারা হিজবুত তাহরিরের যারা বিভিন্ন সময় গ্রেটার খেলাফার জন্য আন্দোলন করছে তারা একই মডেলে জামাতের ভিতরে পেনিট্রেট করবে, যেহেতু জামাত এখন ওপেন হচ্ছে, ওয়েস্টকে সে অনেক বেশি বোঝানোর চেষ্টা করছে, কারণ জামাতের ভেতরে ইংরেজি বলার লোকের সংখ্যা যতটা না তার থেকে ওয়েস্ট থেকে পড়ে আসা যে মানুষগুলো এখন জামাতের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদের যে কানেকশন হিজবুত তাহরিরের সাথে নাই, এইটা আমরা খুব বেশি একটা মানে উড়িয়ে দিতে পারছি না। ওকে, এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখি সাধারণত যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক সময় ওয়েস্টের সাথে যা কথা বলে, শুধু ওয়েস্ট কেন, আমরা কূটনৈতিক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখেছি যেভাবে কথা বলছে, যে ধরনের প্রতিশ্রুতি দেয়, বাংলাদেশের জনগণের জন্য ঠিক সবসময় সেই কথাটা রাখেনি। কিন্তু এই সময়টাতে সামনে এসেছে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে যে ইসলামী শরিয়া আইন। ইসলামী শরিয়া আইনের কথা আমরা যখন প্রান্তিক পর্যায়ে শুনছি যে জামাত ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায় ক্ষমতায় গেলে, মসজিদে বা বিভিন্ন ওয়াজে আমরা এটা শুনছি, কিন্তু যখন একজন কূটনীতিককে সাক্ষাৎকার দেন একজন জামাত নেতা, তখন বলেন যে কোথায় শুনেছেন ইসলামী শরিয়া আইন। এই যে দ্বিচারিতা, এটা থেকে এটা জামাতের একদম হ্যাবিচুয়াল, এটা শুরু থেকে জামাত এইভাবেই করে। জামাত এটা নতুন কিছু না, কিন্তু আপনি যদি জামাতকে এইভাবে দেখেন, জামাত আপনার মানুষকে, এটা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ বলতে সে সেকুলার দল, আবার 560টা মসজিদ করতো, এবং আওয়ামী লীগের নেতাই আমাকে বলেছে যে ভাই আমরা ওয়েস্টকে বোঝাবো আমরা সেকুলার দল, আর আমার তো ভোট দরকার ইসলামী ব্যাংকের, মানে ইসলামিস্ট ভোট, সেই ভোটগুলো আমরা করতে পাবো এই মসজিদ থেকেই তো পাবো। এই জিনিসটা কিন্তু জামাতও একইভাবে করছে। জামাত সাধারণ মানুষকে বলছে যে ভাই যদি শরিয়া হয় তাহলে তুমি মুক্ত হবা, শরিয়া হইলে সৌদি আরবকে দেখায় না কেন তারা? সৌদি আরবে তো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই, তারা কাতার, ওমান এই সমস্ত, বা কেন তারা আফগানিস্তানের বিষয়ে তারা এত নাখোশ হয়ে যায়? আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আসলে শরিয়া কি, সংবিধানের কোন ধারায় কি বলা আছে, তার থেকে তারা চায় তার বেসিক রাইট, তার আত্মমর্যাদা, তার সম্মান, সর্বোপরি তারা চায় যে বাংলাদেশকে তাদের নাগরিক যে সম্মান, নাগরিক যে সার্ভিস, সেগুলোর ভিত্তিতে যাতে সে এগিয়ে যেতে পারে। আমরা একটি তুলসী গাছের আত্মকাহিনী পড়েছি না, তো ওইখানে যে ফাঁকা বাড়িটা পাওয়ার পরে যে সিচুয়েশনটা হয়েছিল, আমাদের জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, ওরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আসলে যাচ্ছি, যে একটা পুরানো বাড়ি, হিন্দু ভদ্রলোকের একটা বাড়ি, সেই বাড়ির ভেতরে তারা তুলসী গাছ দেখেছে এবং সেইখানে বন্দুক আছে, কিভাবে পুরো বর্ণনাটা এখানে দেওয়া আছে, ঠিক সেই সিচুয়েশনের মধ্যে আছে। কিন্তু আমাদের মনে করতে হবে, আমাদের ভাবতে হবে যে বাংলাদেশটা এখন যদি আমরা এমন একটা ট্রানজিশন পয়েন্টে আছি, যদি আমরা একটু ভুল করি, একটু পা পিছলে পড়ে যাই, এই দেশে যে সংকট তৈরি হবে তা আগামী 20 বছরে যাবে না। ভাইয়া সাইমুম ভাই জার্মানিতে ছিলেন দীর্ঘদিন, জার্মান রিইউনিফিকেশনের পরে 20 বছর সময় লেগেছে তাদেরকে রিকভার করতে। হ্যাঁ, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন, আমরা উই আর ওয়ে বেটার, কারণ বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি এত পেট্রিয়টিক, এত ভালো। আমি সবসময় বলি যে বাংলাদেশকে ভালোবাসে এত বেশি মানুষ, এবং এটা পুরো চেঞ্জ করে দিতে পারে, এবং চেঞ্জ হবে বাংলাদেশ।